চিঠিটা মুচড়ে নিল আদিয়া। চোখ দুটো লাল হয়ে এসেছে, রাগে ফোঁসফোঁস করছে, ঠোঁট তরতর করে কেঁপে উঠেছে। বিড়বিড় করে বলল, এদেশে এসে ভুল করেছিস তুই। আমি তোকে সুযোগ দিয়েছি, ভুলে গেছি সেই দিনের কথা, সে থমকে যাওয়া সময়ের কথা। কিন্তু তুই আমায় মনে করিয়ে দিলি। তোর ছোঁয়াকে আমি ঘৃণা করি। তুই কাপুরুষ ছিলি রাজ্য পেতে, এক নারীকে করলি কলঙ্কিত। কিন্তু এবার তুই যদি হাত বাড়াবি বলে ঠিক করে রাখিস, তবে আমার দেহ স্পর্শ করার আগে তোর মৃত্যু নিশ্চিত। বলো কি বুবু? আদিয়ার বাচ্চা দুটো তো দেখি কেউ ওরে আর বিয়ে করবে না, তোমার রিয়ারও বিয়ে হবে না। তার চেয়ে বরং জোবাইয়ের সাথে আদিয়ার বিয়েটা হলে কি বলো বুবু? ঠিক বলছো ভাবি, কিন্তু আদিয়া রাজি হবে? হবে না কেন বোন? আমার জোবাইয়ের কি দেখতে খারাপ? আর তোদের যে বডিগার্ড, তার অল্প বয়স। কোন সময় দেখবি ফুসলিয়ে আদিয়ার গলায় মালা দিয়ে পুরো সম্পত্তির মালিক হয়ে যায়। তখন তোকে যে রাখবে, রিয়া কিছু পাবে কিনা সন্দেহ। আদিয়ার বডিগার্ড বিয়ে করবে এমন পার্সোনালিটি তার নেই। রাখ বুবু এসব কথা। পুরুষের ছোঁয়ায় মজা পাইলে নারী বিছানা যাইবে, এটাই বাস্তব। তোমার আদিয়া ধোয়া তুলসী পাতা না। তবে এই দুটো বাচ্চা যে বৌদ্ধভাবে আসছে কিনা আমার সন্দেহ হচ্ছে। বিয়ে কি আদৌ হয়েছে? জানি না, আমি দেখিনি কোনোদিনও। শুধু জানি আদিয়ার সন্তানের বাবা নেই। নেই মানে মারা গেছে? তাও জানি না ভাইজান। জানো না যখন, তখন আমাদের প্রস্তাবখানা ভেবে দেখো বুবু। আদিয়ার সাথে কথা বলে দেখি। আজ অফিসে নতুন বস কিন খান আসবে। সকলের মধ্যে উত্তেজনা কাজ করছে। তিনি এ প্রথমবার অফিসে আসবেন। এত বছর দেশের বাহিরে ছিলেন, এতদিন ম্যানেজারের সাথে কথা বলে সব কাজ করলেও এখন তিনি নিজের কোম্পানি বুঝে নিতে চান। অবশ্যই চাচা রন খান তো এতদিন ছিল এই কোম্পানির মাথায়, কিন্তু এখন ভাতিজা বুঝে নিবে। 6 ফুট লম্বা সুঠাম দেহের অধিকারী এক 32 বছরের যুবক, মাথায় চুল, লালচে কালোর চোখ, নীল বর্ণের শক্তপোক্ত শরীর, এক কথায় যাকে সুপুরুষ বলা যায়। তবে ফর্সা না, উনি শ্যামলা বর্ণের দেহ। বিদেশিরা সাধারণত ফর্সা হয়, তবে ওনার রং ওনাকে বিদেশির খাতায় নাম লিখতে দেয়নি। কেউ কেউ ফিসফিস করে বলছে, মনে হয় চোখের লেন্স লাগিয়েছে, নয়তো এত সুন্দর নীল বর্ণের চোখের কেউ পৃথিবীতে থাকতে পারে সামনে থেকে না দেখলে জানতাম না। শ্যাম বর্ণের এই পুরুষটি কত শত নারীর প্রাণয়ের পুরুষ ভাবতেও ভালো লাগছে। আবারও অনেকে বলছে। পিছনের শাড়ির ফিসফিস শব্দ যেন একটা দুটো কানে আসলো কিং খানের। মাঝখানে দাঁড়িয়ে চারদিকে তাকিয়ে বলল, আমি কিং খান, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। আমার চাচা রন খান এতদিন এই কোম্পানি মাথায় থাকলেও আমি ছিলাম সর্বসর্বা। আমার সিগনেচার ছাড়া এই কোম্পানির একটা পাতাও নড়ে না। তাই অল্প বয়স ভেবে অসম্মান করাটা আমার চোখে অপরাধ। যার ক্ষমা হয় না, সোজা শেষ চিহ্ন। এতটুকু বলে চারদিকে তাকিয়ে দেখে সকলে অবাক হয়ে আছে। হেসে বলল আবারও, মানে চাকরি থেকে বের করে দেব? সকলে যেন ধরে প্রাণ ফিরে পেল। তবে কিং খান যে বদরাগী আর বেশি ডিসিপ্লিন মানালো, এতক্ষণ 5 তলা পুরো ভবনের ইট পাথরে জেনে গেছে। ভালো লাগার কয়েক সেকেন্ড বাদে সকলের মন ফাটা বেলুনের মতো চুপসে গেল। কিং, কাল একটা মিটিং আছে, সেখানে সকল ব্যবসায়ীরা থাকবে। আমি চাই টেন্ডারটা এবার তুমি পাও। ওকে, ব্যবস্থা কর। সেখানে শ্রেয়ংশী চৌধুরী আদিয়াও রয়েছে, যে প্রত্যেকবার সব অর্ডার নিয়ে সবার পেটে লাথি মারছে। তার জন্য আমরা সবাই কোনো অর্ডার পাচ্ছি না, এমনকি নিলামও কিছু কিনতে পারছি না। এবার টেন্ডারটা আমরা পাবো। ওই চুনোপুটির সময় শেষ। গত 3 বছর অনেক খেয়েছে, এখন আর কিচ্ছু খাবে না, বেশি খেয়ে ফেলেছে। হালকা করে নিও না, তুমি ওকে চেনো না, চিনলে এভাবে ভাবতে না। চাচা রন খানের কথায় কিং খান হাসলো, শুধু মাথা নাড়িয়ে বলে, এতটা চিনে না কেউ যতটা আমি চিনি। এই কিং খান সব চিনে, সবাইকে, তাই তো সে কিং খান। চারদিকে হাই সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। বাহির থেকে বড় মাপের কোনো এক বিজনেসম্যান এসেছে। আজ তার সাথে দেশে টপ লেভেলের বিজনেসম্যান হোমেনরা সাক্ষাৎ করবে।
যার ভাগ্য ভালো আজ সে পাবে 100 কোটি টাকার টেন্ডার। সবার মাঝে উত্তেজনা, মিডিয়ার লোকরা বাহিরে হইচই এতে মেতে আছে, কিন্তু সাধারণ কোনো পাবলিক নেই সেখানে। সেনাবাহিনী দ্বারা চারদিকে সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো কিং খানের। কিং খান নামতেই মিডিয়ার সকলে যেন উপচে পড়ল। স্যার, এই বছরে আপনি নিজ কোম্পানিতে সরাসরি যোগ দিচ্ছেন। আপনার কি মনে হয় এই টেন্ডার আপনি পাবেন? না, পাওয়ার কি আছে? না স্যার, গত 3 বছরে মিস আদিয়া ছাড়াই কেউ টেন্ডার পায়নি। সবসময় একজন পারে এমন আঙ্কেল হিসাব মিলাতে নামেন কি করে আপনারা? স্যার, নো কোশ্চেনস, ওকে? মিডিয়ার লোকদের আর কিছু বলার সুযোগ না দিয়ে হাতে থাকা সানগ্লাসটা চোখে পড়ে ভিতরে চলে গেল কিং খান। যেহেতু বাইরে কেউ অ্যালাউ না, তাই বডিগার্ড সবাই বাইরে দাঁড়িয়ে আছে। কিং খান আর রন খান একসাথে ভেতরে এন্ট্রি নিল। আপনারা দেখলেন নতুন মুখ খান গ্রুপের নতুন চেয়ারম্যান কিং খান। তিনি আশাবাদী এবার টেন্ডার পাবেন বলে। এত বছর তার চাচা রন খান চেষ্টা করেও 2টো টেন্ডারের বেশি পাননি। কিন্তু মিস আদিয়াকে হারিয়ে নতুন কোন মুখ দেখতে পারবো কি আমরা? দেখতে হলে থাকুন যমুনা টিভির সঙ্গে। কিছুক্ষণ পর আদিয়ার গাড়ি এসে পৌঁছালো। মিডিয়ার লোক আরেকবার ঝাঁপিয়ে পড়লো সেদিকে। ম্যাম, খান গ্রুপের নতুন চেয়ারম্যান কিং খান এর আশা করছে টেন্ডারটা তিনি পাবেন। ম্যাম, আপনার কি মনে হয়? আপাতত আমার কিছু মনে হয় না, সময়ই বলে দেবে। অপেক্ষা করুন। এক্সকিউজ মি। আদিয়া আর রিয়া ভেতরে চলে গেল। এবার রিয়া যেহেতু অফিস জয়েন করেছে, তাই রিয়াকেও সাথে এনেছে আদিয়া। সৌরভ বাইরে বসেছিল, তখন কল আসলো সৌরভের মোবাইলে। চারদিকে এত আওয়াজ যে সৌরভ কিছু শুনছেও না, তাই উঠে একটু দূরে চলে গেল। হ্যালো। চিন্তা নেই, আমার নজর তার দিকে। কিছুতে রহস্য আছে, নাহলে বারবার সে কেন সামনে আসে? প্রেমের হোক আর অন্য কিছুর হোক, নজর রাখাটা বেশি দরকার। শুনলাম, তবে দেখিনি। হঠাৎ তার আগমন আমাকেও ভাবাচ্ছে, কিন্তু অনেক কিছু খোঁজ নিতে হবে। আমরা যাকে খুঁজছি সে কিনা, নাকি নতুন অন্য কেউ? চিন্তা নেই, সময় মতো সব হয়ে যাবে। আমার সন্দেহ করবে? গ্রামের ছেলে সাথে সাথে ভোলা ভালা, তাকে নিয়ে ভেবে লাভ কি? সন্দেহ করার মতো কিছু হবে না। জানার আগেই কাজ শেষ হয়ে যাবে। খুব সাবধানী, সহজে আমার সাথে কথা বলে না, তবে বাহির থেকে তাকে বোঝা আসলে কঠিন। পরিবারটা কি ওদের তার নিজের পরিবার? না, মনে হলো, ওদের ব্যবহার দেখে মনে হচ্ছে। কোনোদিন মা ডাকতে শুনিনি। মানুষ মাকে মা ডাকবে, এটাও স্বাভাবিক। তবে অস্বাভাবিক লাগলো যখন সম্বোধন ছাড়া দিনের পর দিন কথা বলে। দেখছি, কিন্তু আমি শিওর না। জিজ্ঞেস করেছি, নিজে বলল। তবে খটকা অনেক থেকে যায়। রহস্য সব তাড়াতাড়ি মুক্ত আকাশে উঠিয়ে দিব। কল কেটে গেল। মোবাইল পকেটে রেখে সামনে পানের দোকানের দিকে পা বাড়িয়ে দিল সৌরভ। সিগারেট নিয়ে তার ঠোঁট রাখল। বিড়বিড় করে বলল, দেরি করা যাবে না। আমি ধরা পড়ার আগে মিস নাকি মিসেস সেটা রহস্য ভেদ করে ফেলব। বড় হল রুমে বসে আছে নামি দামি সব লোক। এরা কেউ কোটি টাকার নিচে অবস্থান করে না। সবার টাকার অভাব নাই, তবুও টাকার গন্ধ পেলে ছুটে আসে কুড়িয়ে নিতে। অবশ্যই যার আছে সে আরও চাইবে, এটাই নিয়ম। টেবিল নং 7-এ কিং খান বসে আছে, আর টেবিল নং 5-এ আদিয়ারা বসেছে। আদিয়াকে দেখে রন বলে, এই সে ইয়াং লেডি যে গত 3 বছরে ধরে সব টেন্ডার পায়। আমি বুঝি না এত কম বয়সে এত বড় বিজনেস ওমেন হয় কেমনে। কিং খান তাকালো সেদিকে। আদিয়া বেশ সুন্দরী, এক কথায় অপ্সরাও বলা যায় তাকে। তবে এমন সুন্দরী মেয়ে এতজন পুরুষকে হারিয়ে টপ শীর্ষের মাথায় বসে আছে, মানতে রাজি নয় পুরুষ সমাজ। কিং মুচকি হেসে বলে, রাগিনী? এতটাই আসতে বলছে রন, সেটা শুনতে পায়নি। বুঝলাম না। কিছু না, টেন্ডার আমরা পাবো। কারো সাধ্য নাই কিং খানকে হারানোর। রিয়ার চোখ গেল সে পুরুষের দিকে, তাকিয়ে রইল এক মনে। কোন পুরুষ শ্যাম বর্ণের হয়েও এক নজর কাটতে পারে এ প্রথমবার জানল। তবে চোখগুলো ভীষণ সুন্দর। কিংয়ের চোখে তখন চশমা নেই, আর তার নীল বর্ণের চোখ স্পষ্ট ঝকঝক করছে সে দুটো আঁখি। রিয়ার অন্যমনস্কতা
দেখে আদিয়া ফিসফিস করে বলে, এভাবে কি দেখছো? এই পুরুষটাকে সামলাতায় ঘিরে আছে, তবু চোখ বরাবর আটকাচ্ছে। কে এই পুরুষ? কিং খান গ্রুপের নতুন চেয়ারম্যান। তবে নজর দিও না, পাত্তা পাবে না। আদিয়ার কথায় রিয়া কষ্ট পেল। সে কি কম সুন্দর যে পাত্তা পাবে না, নাকি আদিয়া নিজেও মনে মনে এমন পুরুষ চাই যার জন্য রিয়াকে সাবধান করে? হাজারটা অযৌক্তিক প্রশ্ন মাথায় ঘুরিয়ে নিল রিয়া। উত্তেজনা এতক্ষণে দ্বিগুণ হলো। একে একে সকলের নাম্বার প্রকাশ হচ্ছে। কি আশ্চর্য, কিং খান আর আদিয়ার কোড নাম্বার সেম। একসাথে দুজন টেন্ডার পাবে। চারদিকে কানাঘুষা চলছে কে পাবে। তবে তখন মাইকে অ্যানাউন্সমেন্ট হলো, নতুন কোড দিলে যে পাবে তার গ্যারান্টি নেই, আর টেন্ডার হাতছাড়াও করতে রাজি নয় দুজনের একজনও। তবে পার্টনারশিপ তাও করতে চায় না। কিন্তু 100 কোটির ব্যাপার, এখানে এত বড় কাজ হাতছাড়া করতে চায়নি বলে পার্টনারশিপে গেল কিং আর আদিয়া। কংগ্রাচুলেশনস মিস আর মিসেস আদিয়া। মিসের বলায় আদিয়া তাকালো কিং এর দিকে। কিং এর ঠোঁটে রহস্যময় হাসি, চোখগুলো চিকচিক করছে। আদিয়া হাত বাড়ালো, তারপর বলল, সেম টু ইউ মিস্টার খান। দুজন দুদিকে মিডিয়ার লোক ভাগ হয়ে ইন্টারভিউ নিচ্ছে। ম্যাম, আপনার কি মনে হয় না স্যারের সাথে কাজ করে আপনারা ভালো কিছু করতে পারবেন? ফার্স্ট টাইম কাজ করব, আগে করি দেন বলবো কেমন হলো। স্যার, আপনি কি মনে করেন এমন একজন ইয়াং লেডি পার্টনার পাওয়ার ভাগ্যের ব্যাপার? ইয়াং তো আমিও, ভাগ্যটা শুধু একা আমার নাকি? বলে হাসলো কিং। কিং এর হাসি আড়াল হলো না রিয়ার চোখে। বারবার এ শ্যাম বর্ণের পুরুষের প্রতি আকৃষ্ট হওয়াটা যেন জীবনের সেরা দিন। আদিয়ার কেন জানি মনটা সায় দিল না। রিয়াকে কিছু বললে হয়তো বুঝবে না, উল্টো ভুল বুঝে থেকে কাহিনী বানানো হবে। তাই এসব না দেখার ভান করে চলে গেল। এত কিছুর মাঝেও সন্দেহ যেন কমছেই না। কাল সে দেশে আসলো, আবার কালই কিং খান দেশে আসছে। আজ দেখা হলো, কাল সকালে চিঠিও দিল। এগুলোর সাথে কি কোনো যোগসূত্র আছে নাকি আলাদা সব? অন্ধকার ঘর, আলো বলতে শুধু হালকা হলুদ বাতির রশ্মিটুকু, যা হয়তো কিছুক্ষণ পর নিভে যাবে। কিন্তু না, গত 2 মাস ধরে এভাবেই চলছে। এমন নিস্তব্ধতায় কেউ একজন ভরাট কণ্ঠে বলে উঠল, তো তোমার এখন দ্বিগুণ। গত 4 বছরে সব শান্ত থাকলেও বিগত 5 মাসে আবারও সব নতুন করে শুরু হয়েছে। লন্ডন পুলিশদের সাথে কথা হয়েছে, সেখানের মাফিয়া রানী গত 4 বছর ধরে নিখোঁজ, কিন্তু কে ধরা প্রায় অসম্ভব। রানী ছিল গরিবের জন্য, কিন্তু রাজা আসছে সর্বনাশ করতে। আমি জানি স্যার, তবে তাদের সাথে কিং খান আর মিসেস সাদিয়ার সম্পর্ক থাকতে পারে বলে মনে হয় না। কি বলতে মিসেস আদিবা? কিন্তু উনি তো বিয়েও করেননি আজও। আমরা সবাই জানি, তবে ওনার 2টো বাচ্চা আছে। তাহলে কি এগুলো ওনার নয়? জানি না, তবে এই আদিয়ার মাঝে অনেক রহস্য লুকিয়ে আছে। সবচেয়ে বড় কথা, তার পরিবারের মাঝেও রহস্য রয়েছে। আমার মনে হয় ওনারা তার পরিবারের কেউ না। শ্বশুর বাড়ির লোক বলতে চাও? না, শ্বশুরবাড়ি হলে ছেলের কথা একবার হলেও তুলত, কিন্তু তারা সেটা করছে না। তাহলে অন্য কেউ? আমি সাইফুলকে ডেকে পাঠিয়েছি, সে আসলে জানতে পারবো। সৌরভের কথা শেষ হওয়ার আগে অফিসার সাইফুল এসে উপস্থিত হলো। আমি এসেছি। তা অফিসার, কাজটা কি হলো? জি স্যার, আপনার কথা মতো সব হয়েছে। তবে স্যার। তবে কি? আদিয়ার বাবা মা মারা গেছে। তার বয়স যখন 10, তখন কোনো এক কার অ্যাক্সিডেন্টে। আর মিসেস ইসরাত জাহান আদিয়ার বাবা মা নয়, বরং কোম্পানির ম্যানেজারের ওয়াইফ। কি? অফিসার সাইফুলের কথা শুনে সামনে দাঁড়িয়ে থাকা সিআইডি অফিসার দুজনে অবাক। হ্যাঁ, সৌরভ খন্দকার একজন সিআইডি অফিসার, আর তার সাথে এতক্ষণ যিনি ছিলেন তিনি এসিপি আক্তারুল ইসলাম। জি স্যার, তবে 10 বছর বয়সে আদিয়া পালিয়ে লন্ডনে চলে যায়। তারপর 4 বছর আগে 26 বছর বয়সে ফিরে আসে। মাঝখানে 16 বছর কি করেছিল তার কোনো হদিশ নেই। অফিসার, আদিয়ার ছবি লন্ডন পুলিশদের পাঠাও। তারা কি মাফিয়া রানীর সাথে এর যোগসূত্র করতে পারে কিনা দেখো। সেটা অসম্ভব স্যার। কোন সৌরভ? স্যার দেখুন, মাফিয়া গুণকে কেউ দেখেনি, আর আদিয়া যে মাফিয়া তাও শিওর না। আর তাছাড়া আদিয়াকে দেখে মারামারি করার মতো মনে হয় না। তবে সে পার্সোনালিটি দিক দিয়েও খুব শক্তিশালী। আমাদের আরও প্রমাণ খোঁজা উচিত।
তোমার কথায় যুক্তি আছে, তবে নিজেকে সামলে রাখিও। এসিপির কথায় সৌরভ শুধু মুচকি হাসলো। এসিপি স্যার কি বোঝাতে চেয়েছে সৌরভ তা বুঝেছে, কিন্তু আদিয়া যদি অন্ধকার জগতের রানী হয় তাহলে সৌরভ আলোর জগতের রাজা। সে কোনো দিনও অন্ধকারকে আপন করবে না, কিন্তু ভালো তো সত্যি বেসেছে প্রথম দেখায়। আজও মনে আছে একদিন দুপুরে ঘুমাচ্ছিল সৌরভ নিজের রুমে, হঠাৎ জোরে কর্কশ শব্দে বেজে উঠল ফোন। ঘুম ঘুম চোখ, মোবাইল হাত বাড়িয়ে কোনো রকম রিসিভ করে বলে, হ্যালো। মিস্টার সৌরভ খন্দকার, আপনি এখনো ঘুমে? আর এদিকে আপনার জন্য এসিপি স্যার বসে আছে, তাড়াতাড়ি আসুন, নতুন কেস এসেছে ডিউটিতে। এক লাফে উঠে বসে সৌরভ, কপাল কুঁচকে বলে, কাজ ছাড়া আমাকে ডেকে কোনোদিন পাঠিয়ে মিষ্টি মুখ তো আর করবেন না। এত অত কাজ দেন যে কাল রাতে 4টায় এসে শুয়েছে, শরীরটাও নড়ে না। গত 3 দিন একটু বিশ্রাম নেয়নি। আজকে তো অন্তত না ডাকলেও পারতেন। আপনাকে ছাড়া স্যার কাউকে তো বিশ্বাস করে না, জানেন তো। তাহলে কেন দুঃখ প্রকাশ করেন? আর মিষ্টি সে না হয় একদিন খাবেন আর কি। ওটা কপালে নাই। মিষ্টি খাওয়ার ভাত খাওয়ার সময় বলেন এখন আসামি পালাবে, সেখানে মিষ্টিমুখ করবো। এই কপাল আমার হয়নি জহির ভাই। কি যে বলেন না সৌরভ ভাই, আপনি হলে বড় মানুষের বড় বাপের মানুষ। সে বাদ দেন, তাড়াতাড়ি আসেন। এটা কোনো যে সে কেস না, সোজা মাফিয়া জগৎ থেকে ঘুরে আসা। তার কি, চুরো ডাকাতির পর বাকিগুলো তো আসবে। লেডি মাফিয়া, আজকাল মেয়েরাও মাফিয়া হয়। আরে আসেন। আলসেমি শরীরে বসে থাকে 5 মিনিট, এরপর উঠে ফ্রেশ হয়ে বের হয় রুম থেকে সৌরভ। কিরে বাবা, এই সময় কোথায় যাচ্ছিস? সকালে না বললি তোর আজ ছুটি? কি যে বলো না মা, ডিফেন্সের লোকদের আর ছুটি ঠিকমতো ওয়াশরুমেও যেতে দেয় না। আসামি পালিয়ে যাবে এ ভয়, আর ছুটি দিবে? একটা নতুন কেস এসছে, তাই যেতে হবে। ভাইয়া, তুমি কি কোনোদিন আমাদের সাথে সময় কাটাবে না? আজ বিকেলে ঘুরতে যাওয়ার কথা ছিল। হ্যাঁ রে বাবা, আজ তো মেয়ে দেখতে যাব বলছিলি। ক্যান্সেল করে দাও। তুই কি বিয়ে করবি না? করবো না কেন মা, করবো, তবে এখন দেরি হচ্ছে। আমি আসি, আল্লাহ হাফেজ। আজমিরা আর কিছু বলতে পারল না, মেয়ে সিনথিয়ার দিকে তাকিয়ে রইল। মায়ের অসহায় মুখ দেখে সিনথিয়া বলে উঠল, কষ্ট পাচ্ছ কেন মা? ভাইয়া ব্যস্ত, চিন্তা করিও না, ভাইয়া টুকটুকে বউ আনবে। আজমিরা মেয়েকে কিছু না বলে চলে গেল নিজের রুমে। এরা 2 ভাই বোন এক দলের। ভাই রাজি না হলে বোন এসে মাকে ম্যানেজ করে। গত মাসে কি পুতুলের মতো মেয়ে দেখলো, কিন্তু ছেলের পছন্দ হয়নি। আর মেয়ে মাকে যেন তেন বুঝিয়ে এটাও বাদ গেল। এ পর্যন্ত 10-12টা এলো প্রস্তাব, কিন্তু না, এই ছেলে বিয়ে করবে না। সৌরভ বাড়ি চালিয়ে ভিউরোতে গেল। দুপুর হওয়ায় রাস্তায় যেন জ্যাম কম মনে হলো। সোজা এসিপি স্যারের কেবিনে গেল সৌরভ। এসেছো সৌরভ, আসলে তোমাকে নতুন কেসে প্রয়োজন। তোমার মতো সাহসী অফিসার কম পাওয়া যায়। ঘুমটা মনে হয় ভালো হয়নি। ভোর 4টায় ঘুমিয়ে 1টায় যদি 5বার কল দিয়ে জাগানো হয়, তাহলে কি ভালো ঘুম হওয়ার কথা? তা অবশ্যই ঠিক, 3 দিনের ঘুম একদিনেই হয় নাকি? বোঝেন যখন স্যার, তখন কেন ডাকলেন আমায়? এবারের কেসটা অন্যরকম। বলে একটা ছবি রাখলো টেবিলের ওপর। চোখ পড়তে হৃৎপিণ্ড যেন থেমে গেল। এ প্রথম কোন মেয়ে ছবি দেখে শরীর ওসার হয়ে আসলো। সময় থেমে গেল। সৌরভ জানেও না এই মেয়ে বেঁচে আছে কি না, কিন্তু ভালোবাসার বসন্ত ঠিক ঘন্টা বাজিয়ে দিল। এ হলো মিস শ্রেয়সী চৌধুরী আদিয়া। ওকে ফলো করতে হবে। কে এই বিজনেস ওমেন। এ কি মাফিয়া মনে করছেন? কিন্তু দেখে তো মাফিয়ার মতো লাগছে না। বয়সও কম। বয়স কম না, 30 চলে। তোমার থেকে বছর 6 ছোট আর কি। রসিকতা। সে যাই হোক, ওর ওপর 3 বার আক্রমণ হয়েছে। কারা করেছে, কেন করেছে কিছু জানা নাই। এ হচ্ছে পুলিশ অফিসার সাইফুল। এই কেসটায় তোমাকে সাহায্য করবে। মাফিয়া হলে সে কেন এদের সাথে মোকাবেলা করছে না? আদৌ মাফিয়া কি নাম আমরা জানি না, তবে সন্দেহ হচ্ছে 4 বছর ধরে লন্ডন মাফিয়া কুইন নিখোঁজ। আর আদিয়া 4 বছর হয়েছে এই শহরে আছে, তাই দুটোর মাঝে যোগ্যসূত্র আছে কিনা তা খুঁজতে হবে, বলল সাইফুল। বুঝলাম, তবে আমি আমার মতো করে হ্যান্ডেল করে নেব। আপনি আপনার মতো খোঁজ নিন, দেখি কি করা যায়। এরপর আপনার সাথে যোগাযোগ করবো অফিসার। জি স্যার। সৌরভ চলে গেল। সাইফুল এসিপির দিকে তাকিয়ে বলল, এজন্য আপনি বলেন স্যার, সৌরভ স্যারের মত কেউ হয় না। এটা তো কিছু না, কাজ করো, বুঝবে কেন তাকে ভরসা করি। এতক্ষণ এসব ভাবতে ভাবতে সৌরভ গাড়ি থামালো চৌধুরী নিবাসের সামনে।
অতীত ভাবছে আজ কয়েক সপ্তাহ আদিয়ার খুব কাছাকাছি সৌরভ আছে, অথচ এতটুকু জানলো আজ। কিন্তু আদিয়ার অতীতের ঘটনা খুলতে হলে লন্ডন যাওয়ার প্রয়োজন পড়তে পারে। তবে এই কিং খান সম্পর্কে জানাটাও বেশি দরকার। লাশের পচা গন্ধে বমি আসছে, তবুও সামনের দিকে হেঁটে যাচ্ছে মাফিয়া কুইন। তার পেছনে রয়েছে আরও 10 জনের মতো লোক, পায়ের বুট পরা সবার। বুটের আওয়াজে ভয়ঙ্কর শব্দ হচ্ছে চারদিকে। সকলের মুখে মাস্ক, কিন্তু গন্ধ যেন মাস্ক ভেদ করে সোজা নাকের ভেতরে ঢুকে যাচ্ছে। পেটের নাড়ি ভুঁড়ি সব বের হয়ে আসছে। নতুন এসেছে ছেলেটা, মাস 4 হলো। এই প্রথম কোন লাশের পাশে দাঁড়িয়ে আছে এতক্ষণ, আর সহ্য হলো না, বমি করে দিল। পিছনে না ফিরে বলল, ওকে নিয়ে যা এখান থেকে। যার এসব সহ্য হয় না তাকে কেন কাজে নিস? বলে আবারও গটগট করে সামনের দিকে হাঁটা দিল মাফিয়া কুইন। তার পেছনে এখন 8 জন আছে। সামনে 2টো ছেলে দাঁড়িয়ে আছে, তারাও মাস্ক পরা। বস, ওই শালার বেটা তো মেলা গেঞ্জাম করছে। আজকাল আমাগো লোকদের হুমকি দেয়, যদি তোগুলোকে ড্রাগসের ব্যবসা না করি তাহলে নাকি শেষ কইরা দিব। আর তোরাও ভয় পেয়ে হ্যাঁ বলে দিলি? না বস, আমরা খারাপ মানুষ ঠিক আছি, কিন্তু বেঈমান না। ওই ব্যাটাকে দেখছিস? আমরা কি দেখবো বস? ওই বেটাকে তো কেউ দেখে নাই শুনছি, তবে নারীর শরীর পেলে পাগল হয়ে যায়। বিড়াল যেমন মাছ দেখলে বের হয়ে আসে, তেমন আর কি। আর কিছু? জি বস, আরও আছে। শুনেছি এ বেটা নাকি বাঙালি, তবে বাংলাদেশে পা দেয়নি কোনোদিনও। বস, বেটার নারীর লোভ দেখিয়ে বাইরে আনলে হয় না? না, হয় না। আমরা নারী নিয়ে ব্যবসা করি না, আর ওই লোকের সাথেও আমাদের কোনো হিসেব নেই। তবে যদি বাধা দেয় ছাড়বো না। জি বস। মিস্টার জামশেদ চৌধুরী আর মিসেস চৌধুরী অ্যাক্সিডেন্ট কেন হয়েছে জানা গেল? না বস, তবে এরা কারা যাদের মরার খোঁজ নেন? কেউ একজন আর কি। নিরীহ কেউ মরলে আমার কষ্ট লাগে। বস, মরছে মানুষ, কমছে। সাথে সাথে বুটের আঘাত অনুভব করলো ছেলেটা তার বুকে। ফিসফিস করে বলল মাফিয়া কুইন, ভুলেও এটা বলবি না। বাপ হয় আমার, বাপ। এ বলে পায়ে রাখা বন্দুক বের করে সোজা গুলি করলো 3টা ছেলেটার বুকে। কেন মারলো, কিসের জন্য মারলো কেউ জানে না। এমনকি ফিসফিস করে মাফিয়া কুইন কি বলল সেটাও জানে না। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটাও। শুধু গুলির শব্দ শোনা গেল, আর রক্তে ভাসিয়ে গেছে ফ্লোর। ব্যাস এতটুকুই। তার এতটুকুর দিকে চেয়ে আছে সকলে, কারোর মুখে শব্দ নেই, দেয়নি কেউ বাধা। নীরব দর্শক ছিল সকলে। লাশটা সমুদ্রে ভাসিয়ে দিস, আর কেউ যেন এমন সাহস না করে। মৃত্যু দিতে এই মাফিয়া কুইন হাত কাঁপে না। আবারও সে পথ দিয়ে হেঁটে চলে গেল অন্ধকারে তলিয়ে। ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে আছে লন্ডন শহর পুরোটা, অথচ অন্ধকারে কেউ একজন তার তাসের রাজত্ব চালিয়ে যাচ্ছে খুব সহজে। এক নারীর দখলে পুরো শহর জুড়ে নিজের দাপট ছড়িয়ে বেড়াচ্ছে দিব্যি। কি করে না সে? খুন, হ্যাঁ করে খুন। কত মানুষ মরছে এই হাতে। তবে কেউ সাধারণ ছিল না, সবাই কোনো না কোনো অপরাধীর সাথে যুক্ত। দেশের কি আইন নেই? আছে, কিন্তু তার আইনের খাতায় একটাই ধারা, মৃত্যু। কয়েক বছরে রাজত্বের ধ্বংস করতে এক রাতে এসে হাজির মাফিয়া ডন কে, যার নারীর শরীরের ঘ্রাণ না পেলে পাগলের মতো চিৎকার ভেসে বেড়ায়। প্রতি রাত নতুন নতুন নারীর শরীর চাই তার। মাফিয়া কুইনের কানে সে খবর বাতাসের সাথে ভেসে গেল। কে? বস, এই রাস্তায় নতুন এসেছে, তবে আজ পর্যন্ত কেউ তার মুখ দেখেনি। একটাই নেশা, নারীর শরীর চাই। অতি রাতে নতুন নতুন। কারা দেয় এসব সাপ্লাই? জানি না বস, তবে শুনেছি আগে ধরে নিয়ে আসতো, এখন লোক দিয়ে কাজ করায়। 2 দিন সময় দিলাম তোদের, যেভাবে পারিস বের করে আন। মিটিং রুমে দুপাশে বসে আছে কিং খান আর আদিয়া। মুখোমুখি বসে আছে দুজনে। এখন সে বিদেশি ক্লায়েন্ট আসেনি মিস্টার জেকে। কিং খান টেবিলের দিকে তাকিয়ে আছে, যেখানে স্পষ্ট আদিয়ার মুখটা দেখা যাচ্ছে। বিড়বিড়িয়ে বলে, এই রূপ যৌবন ছোঁয়ার জন্য হলেও তোমাকে আমার প্রেমের ফাঁদে ফেলবো মিস আদিয়া। ও মিসেস আদিয়া। আদিয়ার মনোযোগ সম্পূর্ণ ল্যাপটপে। কেউ তাকে খুব মনোযোগ দিয়ে দেখছে, বারবার তার ঘনিষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে।
তবে এখন কারোর দিকে তাকানোর মতো সময় নেই। এই লোকটাকে সুবিধার লাগছে না। খোঁজ নিতে হবে কিং খানের সম্পর্কে। কিছু একটা ভেবে মোবাইল হাতে নিয়ে কাউকে টেক্সট করলো আদিয়া। তারপর মুচকি হাসলো মনে মনে, বলে, আমার ধারণা ঠিক হলে বেঁচে ফিরতে পারবে না আর। কিছুক্ষণ পর সেদিনে সে বিদেশি লোকটার সাথে মিটিং রুমে আসলো। জেকে ফর্সা সাদা লাল চুলের অধিকারী, বয়স হবে 50-এর উপর। গুড মর্নিং, তোমাদের অনেক সময় বসিয়ে রাখলাম। গুড মর্নিং জেকে। গুড মর্নিং জেকে। একসাথে বলল কিং খান আর আদিয়া। কাজ করা যাক। কিছু ফাইল দেখিয়ে জেকে বলে, 2 সপ্তাহের মধ্যে আপনারা আমাকে আপনাদের প্ল্যান জানাবেন। আজ আমার ফ্লাইট, ফিরে যাব, আবারও আসবো। জেকে চলে গেল। জেকের মা বাবা বিদেশি হলেও জেকের বাংলা শেখার শখ থেকে বেশ সুন্দর করে বাংলা বলতে পারে। মিসেস আদিয়া, আপনি কি আমার অফিসে আসবেন? কেন মিস্টার কিং খান? প্ল্যান সম্পর্কে আলোচনা করতাম। যদি সমস্যা হয় তাহলে আমি আসবো আপনার অফিসে। ওকে, কাল না হয় আসুন আমার অফিসে। আদিয়া বের হয়ে গেল। রন কিং এর কাছে এসে বলে, কি করতে চাচ্ছিস তুই? আদিয়াকে আমার সুবিধার মনে হয় না। তাহলে তুই ওর সাথে বন্ধুত্ব করছিস কেন? কিছু করার নেই চাচ্চু, ব্যবসা করতে হলে আগে গড়তে যেতে হবে। সৌরভ কার সাথে কথা বলছে। আমি সব খেয়াল রেখেছি, কোনো ক্লু পেলে আমি অ্যাকশনে নেমে যাব। কিসের ক্লুর কথা আর কিসের অ্যাকশন? সৌরভ চমকে উঠল। এই সময়ে আদিয়া এসে যাবে ভাবতে পারেনি। আর কতটুকু বা শুনলো। সব চিন্তা দূরে রেখে নিজেকে স্বাভাবিক করে পেছনে তাকালো সৌরভ। কার সাথে কথা বলছো আর কিসের ক্লু? না ম্যাম, আসলে একটা ছবির কাহিনী বলছিলাম বোনকে, ও মিস করেছে, দেখেনি, তাই জানতে চেয়েছে। আদিয়া কিছু না বলে গাড়িতে গিয়ে বসলো। সৌরভ নিজেকে কয়েকটা বকা দিলে মনে মনে, কি গাধার মতো লজিক দিল। এই লজিক দিয়ে সে নিজেকে এক হন সিআইডি অফিসার বলে দাবি করে। তাকে কে চাকরি দিল ভাবতেই কান্না পাচ্ছে। আজকে খবর পাক্কা ছিল, ড্রাগস সাপ্লাই করে, আটকাতে সে রমণী উপস্থিত। আজও মুখটা অস্পষ্ট। কি হচ্ছে এখানে? এ কে রে তুই? আমাদের কাজে বাধা দিস? কোনো ড্রাগস ডিল হবে না। কে তুই? তোর কথাই হবে না। হ্যাঁ, আমার কথায়, আমি তোর মা। বলে মেয়েটা সজোরে থাপ্পড় বসালো। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির গালে একটা মেয়ে এত জোরে থাপ্পড় দিতে পারে ভেবে অবাক হলো বেশ। 4 জন ছেলে সেখানে উপস্থিত, একা একটা মেয়ের হাতে মার খাচ্ছে। হঠাৎ পুলিশের গাড়ির শব্দ, যে যার মতো দৌড়ে পালাচ্ছে। এক 3 পিস পরা রমণীর চুল ছাড়া এলোমেলো পায়ে দৌড়াচ্ছে। বাইকের সামনে এসে পড়ায় অল্পের জন্য বেঁচে গেল। খুব জোরে বাইক থামালো যুবকটি। হেলমেট খুলে সামনে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে তাকিয়ে বলল, কি সমস্যা? এত রাতে জঙ্গলে বসে কি করছেন? সৌরভ, তুমি এখানে? আরে আদিয়া ম্যাম, আপনি এত রাতে এখানে কি করছেন? আগে তুমি বলো, তুমি এখানে কেন? ম্যাম, বন্ধুর সাথে দেখা করে ফিরছি। চলো তাড়াতাড়ি, কয়েকটা গুন্ডা আমায় তাড়া করেছে। আমি একটা কাজে অফিসে গিয়েছি, পথে গাড়ি নষ্ট হয়ে গেছে আমার। বলে তাড়াতাড়ি সৌরভের বাইকে উঠে বসলো আদিয়া। সৌরভ আর কিছু না বলে স্টার্ট দিল বাইক। যতটা সম্ভব জোরে চালালো বাইক, কিন্তু ভাগ্য আজ আর সহায় হলো না। মাঝ রাস্তায় পেট্রোল শেষ হয়ে গেছে। সৌরভকে বাইক থামাতে দেখে আদিয়া উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, থামলে কেন? ম্যাম, পেট্রোল শেষ। বাইক থেকে নেমে শিট বলে আদিয়া অসহায়ের মতো চারদিকে তাকাতে লাগলো। খুশি আর অভি একা শোয়া। তখন দৌড়ের সময় মোবাইল কোথায় পড়ে গেছে জানে না আদিয়া। কিন্তু এভাবে যে আজ বিপদে পড়বে জানলে ভুলেও বাসা থেকে বের হতো না। এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই, তাই সামনে হাঁটতে লাগলো আদিয়া। আদিয়াকে এভাবে অচেনা রাস্তায় নিজের মতো হাঁটতে দেখে বাইক থেকে নেমে কিছু পিছু নিল সৌরভ। ম্যাম, কোথায় যাচ্ছেন? তো কি করব, সারারাত এখানেই দাঁড়িয়ে থাকবো? না মানে, এ রাতে আমরা আছি কোথাও তাও জানি না। জানা লাগবে না। আর তোমার কাছে মোবাইল আছে না? দাও তো। ম্যাম, মোবাইল আছে, কিন্তু কিন্তু কি? চার্জ নেই। আজ যেন বিপদ পিছু ছাড়ছে না। সব জায়গায় বিপদ। ইচ্ছে করছে নিজের চুল নিজে ছিঁড়তে, কিন্তু উপায় নেই। সামনে এগিয়ে যেতে হবে। এই জঙ্গলের আশেপাশে কোথাও বাড়িঘর নেই। ভাবতে ভাবতে দূরে কোথাও একটা আলো দেখা যাচ্ছে। আদিয়া সেদিকে হাঁটছে, সৌরভও পিছু পিছু হাঁটছে। তবে একটাই ভয়, আজ সাথে রিভলভারও নেই, মোবাইলও চার্জ নেই। কোনো বিপদ উৎপেতে আছে
বোঝা যাচ্ছে না কি করবে, এর সময় কিছু করাও যাচ্ছে না। দরজায় কড়া নাড়ল। একজন মধ্যবয়সী পুরুষ দরজা খুলে দিল। দুটো ছেলে মেয়েকে অসময়ে দেখে ঘাবড়ে গেল। কারা আপনারা, কি চাই? আমাদের একটু আশ্রয় দিবেন? আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে তাই। আদিয়ার কথা শেষ হওয়ার আগে ঘুম ঘুম চোখে পাশে এসে দাঁড়ালো এক নারী, হয়তো স্ত্রী হবে। দুজনকে দেখে স্বামীকে আলাদা করে ডেকে কি কথা হলো জানা নেই আদিয়া আর সৌরভের। কিছুক্ষণ পর পুরুষটি এসে বলে, আপনারা কি হন, পালিয়ে আসছেন নাকি বাসা থেকে? আদিয়া কিছু বলার আগে সৌরভ চট করে বলে, না না ভাই, আমরা স্বামী স্ত্রী লং ড্রাইভে বের হয়েছি, পথে গাড়ি নষ্ট হয়ে বাসায় ফিরতে পারছি না। আদিয়া সৌরভের দিকে তাকালো, তবে কিছু বলল না। স্বামী স্ত্রী না বলেও সন্দেহ করত আশ্রয় দরকার। তখন আদিয়া গাড়ির শব্দ পেয়েছে। সৌরভ না বুঝলেও আদিয়া জানে কি জন্য পালাচ্ছে। আসুন ভিতরে। তাদের একটা রুমে থাকতে দিল, কিন্তু এক খাটে ঘুমাবে কি করে তারা? আদিয়া উপরে শুয়ে সৌরভ নিচে ঘুমালো। বেড়ার ঘর, বাচ্চা মেয়ে ছিল বোধহয় 5-6 বছরের। কে এসেছে এত রাতে দেখার জন্য ঘরে উকি দিল। মাটা তা দেখে বকাও দিল। সৌরভ সব শুনেছে। কেমন বেশরম হয়েছে দেখছেন আপনার মেয়ে, মেহমানদের ঘরে উকি মেরা চাই। বাকিও না তো, ছোট মানুষ বোঝেনি। আচ্ছা আব্বা, তারা কে গো? তারা তোমার খালা খালু। আব্বা, খালু নিচে কেন ঘুমায়? মেয়ের কথায় মহিলা গিয়ে মেয়েকে কাছে ডেকে জিজ্ঞেস করলো, কি বললেন মা, তারা নিচে কেন ঘুমাবে? সত্যি বলছি মা, খালা ওপরে ঘুমায়, খালু নিচে ঘুমায়। মেয়ের কথা শুনে মহিলা ফিসফিস করে স্বামীকে বলল, আমি আগে বলেছি কোনো গন্ডগোল আছে, আমার সংসারে ফেরেশতাও আসবে না, আল্লাহ নারাজ হবে। এমন পাপ হলে আপনি এক্ষুনি ওদের বের করে দেন। থাম তো, তুইও না শুরু করলি। আগে সকাল হতে দে, যদি আমাদের গুনাহের খাতায় নাম উঠাই তবে দুটোর বিয়ে দিয়ে ছাড়বো। সকালে না, এক্ষুনি দেবেন। যদি পালিয়ে যাই না, আপনি যান, মৌলবী সাহেবকে ডেকে আনেন। স্ত্রীর কথার যুক্তি আছে বুঝতে পেরে দেরি না করে এ ভোর রাতে চলে গেল পুরুষটি মৌলবী সহ গ্রামের কয়েকজনকে ডাকতে। চা খাচ্ছে ইসরাত, পাশে বসে আছে জুবায়ের ও তার বাবা মা। রিয়া, কুশি আর অভির সাথে আদিয়ার রুমে বসে আছে। কলিং বেলের আওয়াজ। মার্জিয়া গিয়ে দরজা খুলে দিল। সামনে দাঁড়িয়ে আছে আদিয়া, একটা সাধারণ শাড়ি পরা আর সৌরভের পরনে পাঞ্জাবি। ইসরাত অবাক হলো। কি ব্যাপার আদিয়া, সারা রাত কোথায় ছিলে? আর এমন সাধারণ পোশাক পরে কোথা থেকে আসলে তুমি? বাইরে ছিলাম। সেটা তো দেখতে পাচ্ছি। বুবু, আমার তো মনে হচ্ছে সারা রাত আদিয়া তার বডিগার্ডের সাথে ছিল। তোমার মামি যা বলছে তা কি সত্যি নাকি? আমি রুমে যাচ্ছি। আমার প্রশ্নের উত্তর দাও। এমন কম দামি শাড়ি পরে কোথায় গেছো নিজের বডিগার্ডকে নিয়ে? সৌরভ, আজ থেকে আমার বডিগার্ড শুধু না, আমার স্বামীও। কাল আমাদের বিয়ে হয়েছে। আদিয়া আর দাঁড়ালো না, গটগট পায়ে চলে গেল। কিন্তু আদিয়া পেছনে ফিরে তাকাতলে বুঝতো আর তার এক কথা কিভাবে ড্রয়িং রুমে ঝড় তুলল। কতটা ধমকা হাওয়া বয়ে দিয়ে গেল। ড্রয়িং রুমে প্রত্যেকে অবাক হয়ে আছে। আমি আগেই বলেছি এই বডিগার্ড এমনি এমনি রাখিনি, কোনো তো কারণ আছে। দেখলে বুবু, আমার কথা মিথ্যে হয়নি। এজন্য বলে গরিবের কথায় বাসি হলেও মিষ্টি হয়। নিজেকে কখনো আমার স্বামী বলে দাবি করবে না মিস্টার সৌরভ। আপনি ভুল বলছেন, ওরা কান্না করছে। আমি এই রুমে। আমার রুম নিচ তলায়, দোতলায় নয়। তাহলে এইখানে কোন দরকারে দোতলায় এসেছেন? আমার জুবারে স্যার ডেকেছে। তাহলে আমার রুমে কেন? বলেছি তো, ওরা কান্না করছে, তাই এসেছে। যান এখান থেকে। আর শুনুন, এই বিয়ের কথা চৌধুরী নিবাসের বাইরে যেন না যায়। সৌরভ বের হয়ে গেল। তখন নিজের রুমে যাওয়ার পর জুবায়ের কল করে দোতলায় ডেকে পাঠায়। কেন ডাকলো, কি জন্য ডাকলো কিছুই জানে না সৌরভ। আর আদিয়ার রুম ক্রস করে যাওয়ার সময় কুশির কান্না দেখে 5-7 না ভেবে দৌড়ে রুমে আসে সৌরভ। আদর করে বাচ্চাটাকে কোলে নিয়ে শান্ত করে আবারও ঘুম পাড়িয়ে দেয় সৌরভ। কুশিকে শুয়ে দেওয়ার সময় আদিয়া ওয়াশরুম থেকে বের হয়। গায়ে শুধু টাওয়াল জড়িয়েছিল। সাধারণত আদিয়ার রুমে অনুমতি ব্যতীত কেউ আসে না। যখন আদিয়ার রুমে থাকে আর তখন রাগে ওয়াশরুমে চলে যায়। ঝর্ণা ছেড়ে দাঁড়িয়ে থাকে প্রায় 2 ঘন্টার মতো, কিংবা তার কম বা বেশি সময়। কাপড় যে নিয়ে যাবে তা বা কাউকে ডাকবে তার উপায় নেই। সবাই তখন নিচে।
তাই কেউ থাকবে না এমনটা মনে করে বের হয়ে আসি ওয়াশরুম থেকে, যার ফলস্বরূপ সৌরভ তখন পিছে ঘুরে দাঁড়াতে এমন পরিস্থিতির মুখোমুখি দুজনেই হয়। এমনিতেই ভোর রাতের ঘটনায় মন মেজাজ দুটে ভয়ঙ্কর চটে আছে, সেখানে সৌরভকে তার রুমে দেখে তা যেন দ্বিগুণ হয়ে জ্বলে উঠল। সৌরভ তখনও সদ্য গোসল করা আদিয়ার দিকে তাকিয়ে রয়েছে। পুরুষ মানুষ ভালোবাসার মানুষের নতুন রূপ দেখলে তাকাবে সাধারণ বিষয়। সৌরভের উদ্দেশ্য যাই হোক, আদিয়ার ছবি প্রথম দেখায় প্রেমে পড়েছে তো, কিন্তু ভাগ্য যে তার সাথে এভাবে জড়িয়ে দিবে সেটা কি জানা ছিল? এই রুমে ঢোকার সাহস পান কোথা থেকে? আদিয়া কবুল বলার পর থেকে সৌরভকে তুমি বলে না, কেন জানি না নিজের পরিবর্তনে নিজেই খুব বিরক্ত। তবে আপনি তুমি কোনো ব্যাপার না, সম্বোধন যাই হোক সম্পর্ক তো করা যায় না। আসলে ওইদিকে ঘুরুন। সৌরভও বাধ্য ছেলের মতো পিছিয়ে ফিরে গেল। আদিয়া ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর বের হয়ে এসে দেখে সৌরভ এখনো রুমে আছে। আদিয়ার মাথায় আসে না সৌরভের মতলবটা খানা কি, তবে তাকে স্বামী হিসেবে মানতে পারবে না আদিয়া। সৌরভ আদিয়ার রুম থেকে বের হয়ে সোজা জুবাইয়ের রুমে যায়। জুবাইর আজ অফিসের কাজ বাসায় করছে, ভালো কাজ করে শোনা যায়। তবে আদিয়ার এসবে মাথা ব্যথা নেই। বর্তমান সমস্যা একটাই, কিং খান। এখন আবার নতুন করে সৌরভ তো জুটে গেল। আমায় ডেকেছেন স্যার? ডেকেছি। তুই তো এখন বডিগার্ড থেকে সোজা মালিক হয়ে গেলি। না স্যার, আমি সাধারণ মানুষ, এসব সয় সম্পদ নিয়ে আমার কোনো আগ্রহ নেই। বোকা মনে করিস আমায়? রাজকন্যা রাজত্ব পেয়ে বলে যে আগ্রহ নেই, তুই দেখি গভীর জলের মাছ। সেটা তো হতে হবে, নাহলে মাফিয়া ডেরে এসে এমন নাদান বাচ্চা সেচে থাকার কোনো মানে আছে? সৌরভ বিড়বিড় করে বলাই কিছু শুনল না জুবাইর। কি বলিস? জোরে বল। কিছু না। যা এখন। আর শুন, আদিয়ার সাথে আমার বিয়ে হবে, ফুফিমা কথা দিয়েছে। তোদের তো শুধু কবুল হয়েছে, রেজিস্ট্রেশন তো হয়নি, তাই তো? জি, কিন্তু আদি আমার স্ত্রী। আদিয়া তোকে স্বামী হিসেবে মানে না, আর তুই আসিস স্ত্রী দেখাতে। শোন, বেশি বাড়াবাড়ি করলে একদম চাকরি থেকে আউট করে দেব। সৌরভ বের হয়ে গেল। তবে জুবাইয়ের উপর নজর রাখা দরকার। এই আবার সম্পত্তির জন্য এসব করাচ্ছে না তো? কাল রাতে আদিয়া পালিয়ে কার সাথে গেছে এখনো পর্যন্ত তার খবর নাই, এমনকি কে তাকে বারবার বাঁচাচ্ছে আজও জানতে পারিনি। বলে টেবিলে থাকা সবকিছু হাত দিয়ে ফেলে দিল কিং খান। শান্ত হও কিং, আমি সব চেষ্টা করছি। কে সে যার জন্য আদিয়া বারবার বেঁচে যায়? চেষ্টা মাই ফুট। এটা যদি চেষ্টা হয় তাহলে 4 বছর কি করেছো তুমি? তুমি কেন আদিয়াকে শেষ করোনি? তুমি কি সত্যি ওর লাশ চাও নাকি অন্য কিছু? রন খানের কথায় কিং খান শুধু হাসলো, এতটা জোরে হাসলো যেন তিনি বছরের সেরা জোকসটা আজকে শুনেছে। হাসছো যে? তুমি জানো আমি কি চাই? আমি কিং খান, আমার চাওয়ার শেষ নাই, তবে লাস্ট ট্রাই রক্ত ছড়া। আবারও সে ভয়ঙ্কর হাসি। রণ বিচলিত হলো। আজকাল কিংকে চিনতে পারছে না, যে কিং লন্ডন কাঁপিয়ে বেড়ায় নিত্যদিনের সঙ্গী হিসেবে, নতুন নতুন শরীর খোঁজে। আজ সে কিনা রক্তহীন লাশ যাচ্ছে। চাচাকে এইভাবে ভাবনায় ডুবে থাকতে দেখে কিং চাচার দিকে ঝুঁকে বলল, এই কিং খান গত 4 বছর কাউকে ছুঁয়ে দেখেনি, শুধু এক নারীর শরীরের লোভে। আমি তাকে চাই, তার শরীরে স্বেচ্ছাই চাই। জোর করে অনেক শরীর তো ভোগ করলাম, এবার স্বেচ্ছাই কারো শরীর পেলে কিং খানের জীবন সার্থক হয়ে যাবে। সোজা হয়ে দাঁড়ালো কিং খান। রন তাকিয়ে আছে ভাতিজার দিকে। আজ পর্যন্ত বিয়েও করেননি তিনি। এই জগতে বিয়ে ছাড়াও অনেক কিছু থাকে যা করার জন্য সময় খুব কম। 2 ভাইয়ের তাসের রাজ্য আজ কিং খান একাই বাংলাদেশ সহ পুরো লন্ডন শহরে কাঁপিয়ে বেড়ায়। তবে একটাই ভয়, আজকাল কিং যে হারে আদিয়ার পিছনে পড়ে আছে, কোনোদিন না জানি তার রাজত্ব শেষ করতে আদিয়াই যথেষ্ট। এত মেয়ে থাকতে আদিয়া কেন? রন জানে না কিং কেন আদিয়ার জন্য অপেক্ষা করে, কেন আদিয়াকে চায়। তবে এতটুকু জানে আদিয়ার জন্য কোনো না কোনো ঝড় তো আসবে এই তাসের রাজ্যে। কিরে বাবা, তুই কি সিআইডি চাকরি ছেড়ে দিয়ে এখন ড্রাইভারের চাকরি করিস? এ কথা মাকে জানানোর প্রয়োজনটুকু মনে করি না? একদমই কথা বলে নিঃশ্বাস ছাড়ল সৌরভের মা ফারজান আক্তার। মুঠোফোন শক্ত করে কানে চেপে ধরে সৌরভ হেসে বলে,
কি সবচেয়ে বড় না মা? আমি কেন চাকরি ছেড়ে দেব? তাহলে মুন্নি কি ভুল দেখলো? কি দেখেছো ছোট খালা? তোকে কাল বিকেলে কোনো গাড়ির ড্রাইভারের পোশাকে বসে থাকতে সাথে নাকি নিয়েছিল। হয়তো ভুল দেখেছে মা। আমি আর কোনো মেয়ে এটি কাউদের সম্ভব বলো? সেসব আমি জানি না। কবে তুই চট্টগ্রাম আসবি বল? আসবো মা, আসবো। কাজটা শেষ হলে আসবো। তোর জন্য মেয়ে দেখছি বাবা। উফ মা, এসব রাখো তো। মেয়ে দেখতে হবে না আর। কেন, তুই কি বিয়ে করছিস? মা, আমার এখন জরুরি মিটিং আছে, রাখি, পরে কথা হবে। আর ওসব নিয়ে এত ভেবো না, সময় হলে সব হবে। বলে সৌরভ কল কেটে দিল। কি এত ভাবছো মা? তোর ছোট খালা সৌরভকে ড্রাইভার বেশে দেখলো, আর সৌরভ বলছে অন্য কেউ হবে হয়তো। ঠিকই তো, তুমিও না মা খালার ভুল হয়েছে আর সেটাকে নিয়ে চিন্তা করো। সিনথিয়ার দিকে তাকিয়ে রইল ফারজানা। কি করে বুঝাবে মায়ের মন? একদিকে সিআইডি অফিসার ছেলে, শত্রুর অভাব নাই, অন্যদিকে কোথায় থাকে কি করে জানে না। 1 মাস হতে চলল বাসায় আসেনি সৌরভ। কোনোবার এতটা সময় দূরে থাকে না। 10-12 দিন পর অনন্ত 2 দিনের জন্য বাসায় তো থাকে, কিন্তু এবার এতদিন হলো ছেলেটাকে দেখেনি। কষ্ট তো হবেই। আদিয়া তো তোমার মুখ পুড়লো বুবু। পান চিবাতে চিবাতে বলল রহিমা। পাশে বসে আছে সেলিম। কি করব এখন? কি করবি মানে বোন? তোর উচিত এমন মেয়েকে বিদায় করা। বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে থাকা উচিত, বাপের বাড়িতে কি? ভাইয়ের কথায় ইসরাত অসহায়ের মতো তাকিয়ে রইল। সামনে রাখা আঙ্গুর একটা করে নিমিষেই শেষ করলো সেলিম রেজওয়ান। কি বলি আপা, জোবাইরের লগে রিয়ার বিয়ে হলে এটা কেমন হয়? একদম খারাপ হয়। সকলে তাকালো জুবাইরের দিকে, মুখে স্পষ্ট রাগের প্রাদুর্ভাব। কেন বাপ? কেন মানে? আমি আদিয়াকে ভালোবাসি, সেখানে রিয়াকে কোনো মতে সম্ভব না। আদিয়ার বাচ্চা আছে। এরা যে আদিয়ার বাচ্চা তার কি প্রমাণ আছে? থাকলে নিশ্চয়ই বডিগার্ড বিয়ে করতো না। এদের জন্ম হতে দেখেছি, এর চেয়ে বড় প্রমাণ কি লাগে? ফুপিমা, এ পোলা কি কইতেছে দেখেন। জোবাইরের বাপ, আপনার পোলার মাথা গেছে। ওহ মা, কি ম্যা করিস? তোর মা তো ঠিক বলছে, যে মেয়ের চরিত্র ঠিক নেই তার সাথে তোর বিয়ে অসম্ভব। আর এ মেয়ের তো 5 দিন আগে বিয়ে হয়েছে। এ বিয়ের প্রমাণ আছে কোনো? নেই। তাহলে এটাকে আদৌ বিয়ে বলা যায় না। ইসরাত চুপচাপ ভাই, ভাবি আর ভাতিজার কথা কাটাকাটি দেখছে। অসহ্য লাগছে সবকিছু। তার মধ্যে এদের এসব আরো বিরক্ত হচ্ছে ইসরাত। আদিয়া আমার মেয়ে না ভাইজান। ইসরাতের এতটুকু কথা ড্রয়িং রুমে বড়সড় একটা বোম ফাটিয়ে দিল। রহিমা আর সেলিম তো হা হয়ে গেছে। জুবাইয়ের মাঝে কোনো ভাবান্তর হলো না, যেন সে আগে থেকেই জানতো। কি বলছিস বোন? তাহলে এই আদিয়াকে? শ্রেয়াংশী চৌধুরী, আদিয়া চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকের মেয়ে। কি? একসাথে সেলিম, রেজওয়ান আর রহিমা চিৎকার নিয়ে বলল। আমার স্বামী মানে রিয়ার বাবা জাহান আলী চৌধুরী গ্রুপের ম্যানেজার ছিল। তাহলে চৌধুরী গ্রুপের মালিক মানে আদিয়ার বাবা মা কোথায়? মারা গেছে। শুনেছি কেউ খুন করেছে তাদের। কারা, কিভাবে? জানি না, এইটুকু জানি তারা খুন হয়েছে। কেউ তাদের গাড়ির টায়ার কেউ কেটে দিয়ে রেখেছিল। আদিয়া তখন কোথায় ছিল? জানি না আদিয়া কি করে বেঁচে গেল। এতদিন বলিসনি কেন? হ্যাঁ ফুপু, আমিও এইটুকু শুনেছি একদিন অফিসে। অবাক হয়েছে শুধু। তবে আদিয়া নাকি 4 বছর আগে দেশে এসেছে, তার আগে কোথায় ছিল? এত কিছু ডিটেলস জানি না, তবে শুনেছি লন্ডনে ছিল। 4 বছর আগে এক ঝড়ের রাতে এসেছিল। খুব অসুস্থ ছিল। 9 মাস লড়াই করে কুশি আর অভির জন্ম হয়। তার মানে আদিয়ার স্বামীকেও দেখিস নাই? আধো স্বামী আছে কি না জানি না। আমি কখনো বিয়ে, স্বামী, লন্ডন সম্পর্কে কিচ্ছু বলেনি। জিজ্ঞেস করলে বলতো। আমার জীবন নিয়ে ঘাটাঘাটি করবেন না, নয়তো ফল ভালো হবে না। আশা করি বুঝেছেন। কি সাংঘাতিক মেয়ের বাবার। 4 জনের উপস্থিতিতে পঞ্চম ছায়া দুলছে তখনও। কেউ একজন পর্দার আড়ালে দাঁড়িয়ে সব শুনছে। কিছু ঘটবে তার রটবে না, এমন কি কখনো হয়েছে? হয়নি তো। সেখানে যদি সফল বিজনেস হোমেন শ্রেয়াংশী চৌধুরী আদিয়া স্বয়ং নিজে হয়, তখন তো বাতাসের সাথে তা ছড়িয়ে যাবে। তোলপাড় করে টিআরপি বাড়ানোর লোভে সাংবাদিকরা ছুটে চলে
গরম খবর নিয়ে। অন্যের কেচ্ছা রটিয়ে টাকা কামাই হয় আজকাল, কিন্তু দুদিন আগে যে ব্রিজ ভেঙে 6 জন মানুষের মৃত্যু হয়েছে কোনো এক গ্রামে, সে খবর কোনো চ্যানেলে কিংবা পত্রিকার পাতাই নেই। অথচ কোনো এক বিজনেস হোমেন রাতের আধারে ধরা পড়ে বিয়ের খবর যেন রটিয়ে গেল চারদিকে। রটিয়ে গেছে বললেও ভুল হয়, বরং রটানো হয়েছে সবখানে। এক খবর, তরতাজা খবর, শ্রেয়াংশী চৌধুরী আদিয়া নিজের বডিগার্ড সৌরভকে বিবাহ করেছেন। সামান্য একজন বডিগার্ডকে বিয়ে করেছেন কেন তিনি? কেন বা লুকিয়ে চুকিয়ে রাতের অন্ধকারে এ বিয়ে? তাহলে কি অসভ্যতামি করতে গিয়ে ধরা পড়েছেন, নাকি অন্য কোনো কারণ? যা নয় তা বলে যাচ্ছে একের পর এক সাংবাদিক। নিজের কেবিনে বসে আছে আদিয়া, নিচে কি হচ্ছে সব মনিটরে দেখছে আদিয়া। কিন্তু এখানে অবশ্যই শেষ না, ভালো করে জানে এ কাজ কার। সৌরভের মোবাইলে একের পর এক কল আসছে বারবার। সবার এক কথা, সত্যি বিয়ে করেছে সৌরভ, নাকি এটা কোনো একটা ভুল বুঝাবুঝি? সৌরভের উত্তর নেই, একটাই উত্তর ছিল, পরে বলবো, এখন এসব বলার সময় না। এতক্ষণে ফারজানা আক্তারের কানেও এই খবর পৌঁছে গেছে। তিনি মুখ কালো করে টিভির পর্দার দিকে তাকিয়ে রইলেন, কিছু বলার ভাষা যেন নেই। কি বলবেন? কাল ছেলে বলছে এমন কিছু না, আর আজ শুনে ছেলে বিয়ে করেছে, তাও কিনা ঢোল পিটিয়ে সারা দেশের মানুষ শুনছে। সিনথিয়া মায়ের মনোভাব বোঝার চেষ্টা করছে। যথেষ্ট বয়স হয়েছে, এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী, কিন্তু টিভিতে যা দেখাচ্ছে সেটাও মিথ্যা নয়, সত্যি তো। তার ভাইয়ের ছবি জলজল করছে পাশে কোনো এক সুন্দরী মেয়ে, কিন্তু ছবি দেখে যতটা খুশি হওয়ার কথা ততটা খুশি হতে পারছেন না সিনথিয়া। খুব তিক্ত কিছু কথা জোরে লাগছে বারবার। মা, তোমার কি মনে হয় এটা সত্যি? জানি না, তবে আবার বিশ্বাস না ভাঙলে কি কোনো ক্ষতি হতো? আমায় বলতো আমি বিয়ে দিতাম এভাবে? কাঁদিও না মা, এরা শুনে এক রটায় আরেক, দেখবে এমন কিচ্ছু হয়নি। সেই দিন মুন্নিও বলছে সৌরভকে কোনো এক মেয়ের সাথে দেখেছে। মা, ওটা তো ভুল হতে পারে, ভাইয়া বলো না। কিন্তু মুন্নি একটু আগে কল দিয়ে বলল এটাই সে মেয়ে। বলে কেঁদে দিলেন এতক্ষণে কষ্টে আটকে রাখা চোখের নোনা পানিগুলো। সিনথিয়া অবাক হলো এবার একটু, নড়ে চড়ে বসে একবার মায়ের দিকে, আরেকবার টিভিতে জলজল করা আদিয়ার ছবির দিকে তাকাচ্ছে। তবে কি বলবে, কি করবে বুঝতে পারছে না। তাহলে কি সত্যিই তার ভাই বিয়ে করেছে, এই জন্য বাসায় আর আসে না? কিন্তু তাকে বডিগার্ড বলছে কেন? মা, ভাইয়া তো সিআইডি অফিসার, আমরা তাই জানি, তাহলে এরা যে বলছে। জানি না, কিচ্ছু জানি না বলে উঠে চলে গেলেন ফারজানা। সিনথিয়া সেদিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস চালো, আবারও টিভিতে নজর রাখলো। এবার আর কিছু না ভেবে কল দিল সৌরভের মোবাইলে। 2 বার কল কেটে গেল, কেউ রিসিভ করেনি। আরেকবার দিবে কি না চিন্তা করে কয়েক মিনিট পর আবার দিল। সৌরভ সাহস হচ্ছে না আজ আর মায়ের কল রিসিভ করতে। ভয় হচ্ছে কিভাবে এত বড় সত্যির সামনে মুখোমুখি হবে। এতদিন বিয়ে করবে না বলা ছেলের বিয়ের খবর এভাবে পেলে কোন মা কি সুস্থ থাকে কথাটা মাথায় আসতে 3য়-বার কল রিসিভ করলো। হ্যালো ভাইয়া। সিনু, তুই মার মোবাইল থেকে কল দিয়েছিস? মা কোথায়? ঠিক আছে তো? টিভিতে তোকে নিয়ে এসব দেখার পর মা কেমন জানি চুপচাপ হয়ে গেছে। সুস্থ আছে এটাই অনেক, তবে কষ্ট পেয়েছে বেশ, বুঝলো সৌরভ। ভাইয়া, তুই সত্যি বিয়ে করেছিস? সিনু, আমি বাইরে, আমি কাল চট্টগ্রাম আসবো, তোকে মাকে সব বলবো। এখন রাখি বোন। সিনথিয়া আর কিছু বললো না, ঠিক বলার সুযোগ হলো না, তার আগে কল কেটে গেল। কিং খানের সাথে মিটিং ছিল আদিয়ার। কিং খান একটা কফি শপে রাত 9টায় মিটিংয়ের আয়োজন করছে। বিজনেস মিটিং, তাই না করতে পারেনি। কফি শপটা ছিল শহর থেকে একটু দূরে, নিরিবিলি কোনো এক জায়গায়। এ সময় লোক বলতে কেউ ছিল না, আলো ছিল খুব সামান্য। সৌরভ নিচে দাঁড়িয়ে আছে। ম্যানেজার আজ আসতে পারেনি, একাই কিং খানের সাথে মিটিংয়ের জন্য গেল আদিয়া। আগে থেকে কিং খান সেখানে বসেছিল। আদিয়া চারদিক ভালো করে দেখলো, 2 জন ওয়েটার, একজন অ্যাকাউন্ট সেকশনে বসে আছে, বাহিরে একজন দারোয়ান। এত নিরিবিলি জায়গায় মিটিং মোটেও ভালো লাগেনি আদিয়ার। আদিয়া কিং খানের মুখোমুখি বসলো। কিং খান আদিয়ার দিকে তাকিয়ে রইল, চোখ দুটো আজও কালো সানগ্লাসের আড়ালে লুকিয়ে আছে। এমন জায়গায় মিটিং রাখাটা কি খুব শোভনীয় মিস্টার কিং খান? ভয় পাচ্ছেন নাকি মিস? ভয় পেলে নিশ্চয়ই আপনার সামনে বসে থাকতাম না। কিন্তু
আমি যেন কোন পাথর ভাঙার শব্দ পাচ্ছি। আপনি কি শুনছেন তা? হোয়াট? ইটস এ জোকস। আবারও চারদিকে চোখ ঘুরিয়ে নিল। ততক্ষণে কফি এসে গেল। কফি? আমি খাই না রাতে কফি। কাজের কথায় আসা যাক। অবশ্যই, কাজ তো সবসময় করি, আজ একটু। কি বলতে চাচ্ছেন? শুনেছি আপনি নাকি। বলে নিজের চেয়ার ছেড়ে উঠে আদিয়ার কোমর স্পর্শ করলো। আদিয়া কেঁপে উঠল। গা থেকে দামি পারফিউমের ঘ্রাণ আসলেও আদিয়ার বমি আসছে। দূরে সরতে গেলেও পারেনি সরতে। ততক্ষণে কিং খান শক্ত হাতে আদিয়ার কোমর পেঁচিয়ে ধরলো। হাত সরান। আর আপনার সাহস কি করে হয় আমার শরীরে স্পর্শ করার? হাসলো কিং খান, যেন আদিয়া তাকে খুব মজার একটা জোক শোনালো। হাসিগুলো খুব বিচ্ছিরি লাগলো। আদিয়ার কাছে চোখ দুটো লাল হয়ে গেছে ইতিমধ্যে। কিং খান সযত্নে সামনে থাকা চুলগুলোকে উড়িয়ে দিল ফু দিয়ে। তারপর বাম হাত দিয়ে কানে চুল গুজে আরেকটু কানে এসে ফিসফিসিয়ে বলল, সাহস আমি 4 বছর আগেও দেখিয়েছি মিস আদিয়া। এ আর নতুন কি? তোমার তো জানা কথা, কিং খানের সাহস বরাবরই বেশি। আমার নাম যেমন কিং, আমি তেমনও কিং, মানে রাজা। আর রাজার সাহস থাকবে নাকি প্রজার সাহস থাকবে বলো? আরেকটু গা ঘেঁষে চেপে ধরল কিং খান আদিয়াকে। হাঁসফাঁস করছে আদিয়া, নিজেকে ছাড়ানোর চেষ্টা যেন সব অবস্থাতেই বৃথা হচ্ছে বারবার। অগ্নি চোখে তাকিয়ে তেজি সুরে বলে, ছাড়ুন বলছি। এটা কোন ধরনের অফিসিয়াল মিটিং হচ্ছে শুনি? এত রাতে এমন জায়গায় অফিসিয়াল মিটিং করতে তোমায় ডাকবো আমি ভাবলে কি করে? আদিয়া ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। তুমি কি বোকা নাকি নিজের খোলস বাইরে আনতে চাও না? তোমার পাতানো পরিবার জানে লন্ডনে তুমি কি ছিলে, মিস আদিয়া। ওহ সরি, মিসেস আদিয়া। আদিয়া চমকালো না, যেন তার বিয়ের খবর কিং খান জানবে এটা স্বাভাবিক। ছাড়ুন, নয়তো ফল ভালো হবে না। ভালো জিনিস আমার পছন্দ নাও আবার। যাও, ছেড়ে দিলাম। বলে হাত সরিয়ে আনলো কিং খান। আদিয়া উঠতে গেলে মৃদু হুঙ্কার ছেড়ে বলে, একদম উঠবে না, নয়তো আবার ধরবো। আর আমার ধরার সম্পর্কে তোমার জানার বাইরে নেই, আমি জানি। আদিয়া বসলো চুপ করে। তুমি সত্যিই অনেক। কত বছর লন্ডনে থেকেও না তোমার মতো কাউকে মনে ধরেনি। আচ্ছা, কুচি আর অবির বাবার প্রয়োজন কি ওই ড্রাইভারটা মেটাতে পারে? তুমি কি বলছো? ওদের জন্মের ইতিহাস, কিং খান, ওদের বাবার কথা। আপনার মনে হচ্ছে না আপনি হয়তো কথা বলছেন? একদম না বিউটি কুইন। শাট আপ। আহা, রাগ হচ্ছে বুঝি? রাগ করো না জান পাখি, কিন্তু তোমাদের বিয়ের কোনো প্রমাণ নেই। তুমি বললে আমি ওকে সরিয়ে দিতে পারি। আমি কেন? তুমি নিজেও যথেষ্ট। কি বলছেন? আমি কেন? তুমি নিজেও যথেষ্ট। আবারও বোকা সাজাচ্ছ। তুমি ফিরে আসো, আমি সব ভুলে যাব, সব ছেড়ে দিয়ে সংসার করব। কিং খানের কথা শুনে আদিয়া হেসে দিল। নিস্তব্ধ জায়গায় আদিয়ার হাসি কোনো ডাইনির হাসির চেয়ে কম না। খুব জোরে সে হাসির আওয়াজ তুলতো পুরো রেস্টুরেন্ট জুড়েই। আপনার সাথে আমার কবে পুতুল পুতুল সংসার ছিল যে আজ হবে নতুন করে আবার? আমি তোমাকে। কিং খান পুরো কথা শেষ করার আগে আদিয়া কবে একটা থাপ্পড় দিল গালে। একদম চুপ। এতক্ষণ তোকে সম্মান দিচ্ছি, সেটা তোর ভালো লাগেনি তাই না? শুন মিস্টার কিং খান, আর কে যে যাই হোক, লন্ডন থেকে এসে ভুল করেছিস কিনা জানি না, কিন্তু আমাকে গর্ত থেকে বের করলে নিশ্চয়ই মৃত্যু হাতে নিয়ে এসেছিস বলে দিলাম। তোর মতো মাছিকে মারতে আমার বাম হাতটাই যথেষ্ট, কথাটা মাথায় ঢুকিয়ে নিস। আদিয়া হন হন করে নিচে চলে গেল। কিং খান রাগে ফুঁসতে লাগলো। টেবিলে রাখা গ্লাস জোরে নিচে ফেলে দিল। সাথে সাথে কয়েকশো টুকরো হয়ে ঝনঝন করে উঠল কাচের গ্লাসটি। ওকে থাপ্পড় মারলি আমাকে? এই কে যার কথাই পুরো লন্ডন শহর কাঁপে, আর তার হয়ে হাত দিয়ে তুই ভালো করলি না। তুই আমি ভালোবেসেছি, নয়তো তোর মতো ইউজ হওয়া মেয়েকে কিং খান তার বিছানায় দ্বিতীয়বার রাখার কথা ভাবে না। আমি তোর এই অহংকার ভেঙে দেবো, যবে 4 বছর আগেও দিয়েছি। মিটিং শেষ ম্যাডাম। সৌরভের কথার উত্তর দিল না আদিয়া। তাড়াতাড়ি গাড়িতে বসে বলে, চল এখান থেকে তাড়াতাড়ি, নয়তো আমার হাত রক্তে লাল হবে। সৌরভ বুঝেছে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, তাই আর দাঁড়ালো না, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিল। যেহেতু তারা অনেক দূরে এসেছে, তাই যেতে সময় অনেকটাই লাগবে। মাঝপথে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এমনিতেই মেজাজ গরম হয়ে আছে, এখন বৃষ্টির জন্য সামনের দিকে যাওয়াও সম্ভব না। ম্যাডাম, এত বৃষ্টিতে গাড়ি চালানো ঠিক হবে না। সাইড করে দাঁড় করাও। সৌরভ আদিয়ার কথা মতো তাই করলো। একটা চায়ের দোকানের সামনে দাঁড়ালো তারা। দোকানটা
তখনও খোলা ছিল বলতে গেলে। চা খাবেন? তাহলে ভালো লাগবে। না, ঠিক আছি আমি। সৌরভ নামতে গেলে আদিয়া ডাক দেয়। নামার দরকার নেই, বিপদ কোথায় উৎপেতে আছে কে জানে। আপনি ভয় পাচ্ছেন কেন? কিন্তু উত্তর আসলো না। গাড়িতে মিউজিক চলছে তখন, স্লো ভয়েসে কোনো একটা হিন্দি গানের মিউজিক। আদিয়া কাউকে কল দিচ্ছে বারবার, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছে না। বিরক্তে উচ্চারণ করলো। কোনো সমস্যা ম্যাডাম? আদিয়া এবারও উত্তর দিল না। তখন সৌরভের মোবাইলে রিংটং বেজে উঠল। আসসালামু আলাইকুম মা, কেমন আছো মা? ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস বাবা? আমিও ভালো আছি। এত রাত পর্যন্ত জেগে আছো কেন? রাত আর কোথায়, সবে 10টা বেজে 20 মিনিট। আসবি কবে তুই বাবা? আসবো মা, আসবো। তোর জন্য একটা মেয়ে দেখেছি। মা, আমি তো বললাম বিয়ে এসব বাদ দাও, সময় হলে আমি বলবো। এখন মেয়ে দেখে বিয়ে করা এসবের চিন্তা দূরে রাখো। সৌরভ আর তার মার কথা আদিয়া এতক্ষণ সব শুনেছে। তার মানে সৌরভ তার মাকে পরিবারে কাউকে বিয়ের কথা জানায়নি। কিন্তু কেন? জানালে তো তার লাভ, সে সহায় সম্পত্তির মালিক হতো, সামান্য ড্রাইভার হয়ে তো থাকা লাগতো না। মনে মনে এমনও হাজার চিন্তা আসলেও সেসবে আদিয়ার কিছু যায় আসে না। চট্টগ্রাম এসেছে সকালে সৌরভ। ছেলে এসেছে শোনার পরও ঘরে ভেতর যে খিল দিয়ে বসলো, এখনও দরজা খোলেনি। দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চলো, তবুও ফারজানা ছেলের সাথে দেখা করেনি। দেখা তো দূর, এতবার যে সৌরভ দরজার সামনে দাঁড়িয়ে ডাকলো, সাড়া পর্যন্ত দেয়নি। প্রায় 9 ঘন্টা হতে চললো, তবুও ফারজানার রুম থেকে বের হলো না। ছেলে কি খেলো কি না তাও জানার প্রয়োজনটুকু আজ মনে করলো না। মা প্লিজ দরজা খোলো, আমি তোমাকে সব বলছি, আমার কথা শোনো। কিন্তু এবারেও কোনো রেসপন্স পেল না। আমি সে সকালে আসছে, এখন এক গ্লাস পানিও পেটে পড়েনি। তুমি কি চাও তোমার ছেলে অভুক্ত অবস্থায় বের হয়ে যাক? সিনথিয়া পাশে দাঁড়িয়ে আছে। ভাইকে কতবার বললো খাওয়ার জন্য, কিন্তু এক কথা, মাকে ছাড়া খাবে না। সিনথিয়া ভেবেছে এবারও হয়তো মা খুলবে না, কিন্তু তাকে ভুল প্রমাণ করে ফারজানা দরজা খুলে বলল, মা আমি কারো মা না, রান্না করে রাখছি কাউকে আমার বাড়ি থেকে অভুক্ত বের হয়ে যাওয়ার জন্য না। এত রাগ আমার উপর? বলে জড়িয়ে ধরল সৌরভ। ফারজানা সমস্ত শক্তি দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমি কেউ না, সেখানে রাগ করার মতো কিছু নেই। আমার কথাকে শোনো মা, পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। আমি শুনতে চাই না। টেবিলে খাবার দিচ্ছি, সিনু তোর ভাইকে খেতে বল। আগে আমার কথা শোনো, তারপর খাবো, নয়তো আমি এখন আবার চলে যাব। মা, ভাইয়ের কথা শুনো আগে। আমি কি মুখ বেঁধে রাখছি যে বলতে পারে না? মায়ের অভিমান দেখে মুচকি হাসলো সিনথিয়া। আমি বিয়ে করেছি। ফারজানার হাত থেমে গেল, খাবার বেড়ে দেওয়ার শক্তি চলে গেল যেন। তাকালো ছেলের দিকে। সৌরভ সেদিনের সমস্ত ঘটনা খুলে বলল। তবে সৌরভ মাফিয়াদের নিয়ে কিছু বলেনি। গাড়ি নষ্ট হওয়ার পর থেকে তাদের বিয়ে সব বলল। সিনু তোর ভাই কি বিয়ে করেছে এটা বলতে এসেছে নাকি বউকে সাথে আনলো? আমার কি বউ সুখ আছে নাকি কপালে, জিজ্ঞেস কর। সিনথিয়া ভাইয়ার দিকে তাকালো। সৌরভ মায়ের কাছে গিয়ে হাত ধরে বলল, আদির 2টো বেবি আছে। এবার যেন চমকালো সিনথিয়া আর ফারজানা দুজনে। একজন বিবাহিত মহিলাকে বিয়ে করলো শেষমেশ। কি বলছিস তুই এসব ভাইয়া? হ্যাঁ, খুশি আর অভি 2টো আতুরে বাচ্চা, ওদের বাবা নেই, একা হাতে মায়ের ওদের বড় হচ্ছে। কিন্তু ফারজানা চুপ। মা তুমি বললে আমি ওদের আনতে পারি? খাবার খেয়ে রওনা দিলেই ভালো হয়। মা তুমি মেনে নিচ্ছ? না মা, মানার কিছু নয়। বিয়ের পরের দিন আমায় বললে হতো। সৌরভ আর কথা বাড়ালো না, আর বললও না আদিয়া যে বিয়ে মানে না। তাদের মধ্যে এই 2 মাসে কোনো সম্পর্কই তৈরি হয়নি। তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি আমি। বলো শুনি। তুমি সৌরভকে ডিভোর্স দাও। যে বিয়ে মানি না তার আবার ডিভোর্স কিসের? তুমি না মানলে বিয়েটা তো হয়েছে শরীয়ত মোতাবেক। তোমাদের সমস্যাটা কোথায়? দেখ মা, জুবায়ের তোমায় অনেক ভালোবাসে। তুমি অসুখ এ ছেলেকে বিয়ে করছো, ঠিক আছে, যেভাবে হোক একদিন না একদিন তো দাবি নিয়ে আসবে। কে বলতে পারে হয়তো আজ আসলো। ঠিক বলছেন, আজ এসছি দাবি নিয়ে। সৌরভকে হঠাৎ দেখে যতটা না চমকালো তার চেয়ে বেশি চমকালো কথা শুনে। আদিয়াও চমকে উঠল। আদি আজ আমার সাথে চট্টগ্রাম যাবে? মানে কি সব বলছো? আর আমাকে তুমি বলার অধিকার কে দিল? অধিকারটার হিসাব পরে হোক, আমার মা তোমায় দেখতে চেয়েছে। আদিয়া তোর সাথে কোথাও যাবে না,
দেখলে আদিয়া পায়ে জুতা মাথায় তুললে কি হয়? জুবাইরের বাবা সেলিম রেজওয়ান বলল ক্ষিপ্ত সুরে। জাস্ট শাট আপ। আপনার আদিয়ার কেউ হন না, সে আমাদের মাঝে কথা বলার অধিকার নেই আপনাদের। সৌরভ, তুমি ওদের সম্মান করতে পারো না। আর তোমায় কে বলেছে ওরা আমার কেউ হয় কিনা? আমি জানি ওরা তোমার কেউ না। ইনি মিসেস ইসরাত জাহান, তোমার বাবার ম্যানেজার ওয়াইফ, রাইট? তুমি জানো কি করে কে তুমি? আমি কে সেটা জানার চেয়ে কৈশোর অভিকে নিয়ে আমার সাথে চট্টগ্রাম চলো। আদিয়া কোথাও যাবে না। আপনি আমার আটকাতে পারবেন না, পুরো দেশ জানে আদি আমার স্ত্রী, সে আমাকে আটকানোর সাধ্য কারণ নেই। আদিয়া প্লিজ চলো, তোমার কাছে এটাই আমার প্রথম আর লাস্ট রিকোয়েস্ট। শুধু আমার স্ত্রী হয়ে চলো, দুদিন, জাস্ট দুদিন চলে আসেও। তোর ছোট লোকি ঘরে আদিয়া থাকতে পারবে না। জুবাইরের কথা শেষ করতে দেরি হলেও সৌরভের থাপ্পড় পড়তে দেরি হয়নি। বলেছি না আমাদের মাঝে কেউ কথা বলবে না, তাহলে সাহস থেকে আসে? আমি আদিয়াকে রাজপ্রাসাদে রাখবো না, ঘুরে ঘরে রাখবো, তা কাউকে ভাবতে হবে না। আদিয়া চায় না তার অতীত সামনে আসুক, তবে সৌরভ এতটা ডেসপারেট হয়ে গেছে দেখে আদিয়া কিছু বুঝলো না। রিয়ার দিকে তাকিয়ে বলল, সব সামলে নিও, আমি দুদিন থাকবো না। সৌরভ আর আদিয়া চলে গেল। ড্রয়িং রুমে তখন ইসরাত, সেলিম, রহিমা, জুবাইর আর রিয়া আছে। দেখো, এতদিন দুধ কোলা দিয়ে কাল সাপ পুষলি। মামু, এসব কি বলছো? তোমরাও জানো যা আছে সব আদিয়ার, আমাদের কিছু না। আরে তুই চুপ কর। এই যে সত্যি চৌধুরীর মেয়ে, তার প্রমাণ কি? বাবা, প্রমাণ আছে জেনেও এসব বলা ঠিক হচ্ছে? বোকা ছেলে, সৌরভ থেকে শিখো। হাল হয়ে ঢুকে সুই হয়ে বের হচ্ছে। তবে সৌরভ অধিকার দেখালো আর আদিয়া মেনেও নিল। বুবু, তুমি কি দেখছো? আমায়ও ভাবাচ্ছে। আদিয়া কারো কথা শোনে না, সেখানে সৌরভের কথা শুনলো। আদিয়া হয়তো সৌরভকে ভালোবেসে ফেলেছে। কি সব বলছিস রিয়া? আদিয়া কেন সৌরভকে ভালোবাসবে? না শোন, আদিয়া মেয়ে, ওর মনটা নরম হবে স্বাভাবিক। আর বিয়ে হয়েছে, ওদের সারাক্ষণ একসাথে থাকে, ভালোবাসা হতেও পারে। ইশরাত, রিয়া ঠিক বলছে রে। যদি তাই হয় তাহলে এ ছোট লোকের বাচ্চা সবাইকে বের করে দিবে। বাসে বসে আছে আদিয়া আর সৌরভ, দুজনে মুখে মাস্ক পরা। আদিয়ার পরনে 3 পিস। খুশি আদিয়ার কোলে, অভি সৌরভের কোলে। আদিয়া গাড়ি নেওয়ার কথা বললে সৌরভ নিতে চায়নি। বিকেলের বাসে রওনা দিল তারা। আজকাল বেশ জমে গেছে খুশি আর অভির সাথে সৌরভের বন্ধুত্ব। দুজনে সৌরভকে পাপ্পি ডাকে। কি আদরে ডাক, আদিয়া শুনেও ডাক দেয় না। ওরা সৌরভের ভালোবাসা পাচ্ছে, এটাও অনেক। দুজনে পাশাপাশি বসায়। আদিয়ার আর সৌরভের শরীর একে অপরের সাথে স্পর্শ হচ্ছে। এতে আদিয়ার কিছু যায় আসে না। কি করবে, এতটুকু জায়গায় 4 জন বসলে গা তো স্পর্শ হবে। এ নিয়ে কথা বলাও ঠিক হয় না। বাস চলছে। অভি, খুশি দুজনে শীতল বাতাসে ঘুমিয়ে গেছে। জানালা দিয়ে মুক্ত বাতাস বয়ে আসছে। আদিয়া বাহিরের দিকে তাকিয়ে আছে। কি সুন্দর লাগছে আজ। এভাবে কোনো দিনও বাসে জার্নি করা হয়নি আদিয়ার। আগের জীবন ছিল অন্যরকম, আর এখনকার তো ভিন্ন। বাতাসে চুল উঠছে। খুশি কোলে হাত বের করে যে ঠিক করবে তারও উপায় নেই। নড়াচড়া করছে আদিয়া বেশ কয়েকবার। আদিয়ার অসুবিধা বুঝতে পেরে যত্ন সহকারে চুল ঠিক করে দিল সৌরভ। আদিয়া তাকালো সৌরভের দিকে, চোখ দুটো জানান দিল সৌরভ আদিয়াকে ভালোবাসে। কিন্তু আদিয়ার চোখে ভালোবাসার ছিটে ফোঁটাও নেই। আকাশের দিকে তাকিয়ে আদিয়া মনে মনে বলল, আমার জীবনের সাথে এই দুটো বাচ্চা জুড়ে গেল, নয়তো আমি কাউকে কোনোদিন জুড়তে দিতাম না। এই পৃথিবীতে মায়া করা সহজ হলেও মায়া কাটানোটা কঠিন। আমার অতীত আমার পিছু নিয়েছে, কখন কি হয় আমি জানি না। তবে আমার কিছু হলে অভি, খুশি যে কারো যত্নে থাকবে, এটা আমি নিশ্চিত। মনের কথা মনে রয়ে গেল। অসুবিধা হচ্ছে আদিয়া? না। বাড়িতে গেলে আপনি আগে করলে বড় বড় সন্দেহ করবে, তাই তুমি করে আগে থেকে বলছি, কিছু মনে করিও না। আদিয়া আর জবাব দিল না। শুনেছি সব, এটাই যথেষ্ট সৌরভের কাছে। সেদিন বৃষ্টিতে চা খেতে নামতেই আদিয়া পিছলিয়ে পড়ে যেতে নিলে সৌরভ ধরে নেয়। এতটা কাছাকাছি আসায় সৌরভের নিঃশ্বাসের সাথে আদিয়া কেঁপে ওঠে। তবে বৃষ্টিতে ভেজার জন্য কেঁপে উঠল নাকি সৌরভের ভালোবাসাময় ছোঁয়ায় কাঁপলো, আদিয়া তা বুঝল না। এতটুকু আদিয়া নিশ্চিত সে সৌরভকে ভালোবাসে না। কিন্তু সত্যি কি বাসে না? যদি নাই বাসে তাহলে কেন এলো এত দূরে?
কেন এক কথায় চট্টগ্রাম আসতে রাজি হলো? আদিয়ার মনের অজানা প্রশ্নের উত্তরও আদিয়ার কাছে নেই।